স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতো ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। গেল এক বছরে ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী 16টি প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করেছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট অথরিটি বা MRA। ঠিকভাবে কার্যক্রম পরিচালনা না করতে পারায় তাদের সনদ বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া সব নিবন্ধিত প্রতিষ্ঠানের কার্যক্রমকে অনলাইনে সুপারভিশনের আওতায় আনার একটা পরিকল্পনার কথা জানিয়েছে। আজ আমরা আলোচনা করব ক্ষুদ্র ঋণের অনলাইন সুপারভিশন এবং অন্যান্য বিষয় নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট অথরিটির বা MRA এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে বড় অঙ্কের আমানত রয়েছে ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর, যার পরিমাণ 25,000 কোটি টাকারও বেশি। বর্তমানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA নিবন্ধন নিয়ে কাজ করছে প্রায় 700টি ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠান। তবে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে গ্রাহকদের রয়েছে বিভিন্ন ধরনের অভিযোগ। এসব অভিযোগ আর ঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে না পারায় গেল এক বছরে বাতিল করা হয়েছে 16টি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর একই সময়ে নতুন করে লাইসেন্স পেয়েছে 22টি। সাময়িকভাবে কাজ করার অনুমতি পেয়েছে 179টি প্রতিষ্ঠান। কেউ কেউ নিজেই বন্ধ করে দিয়েছে যে তাদের সমর্থন নাই, ক্ষুদ্র ঋণ চালানোর মতো অবস্থা নেই। কারো কারো আমরা বন্ধ করেছি, তাদের আমার গভর্নেন্স ইস্যুগুলি অ্যাড্রেস করতে পারেনি, আমাদের নিয়মকানুন মানে নেই। বেশিরভাগই তাই যে আমাদের নিয়মকানুন তাদেরকে বারবার সময় দেওয়ার পরেও তারা আমাদের নিয়মকানুনগুলি মানতে পারেনি। এই সকল কারণে বাতিল করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র ঋণ খাতে শৃঙ্খলা আনতে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে অনলাইন তদারকির ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। এতগুলি প্রতিষ্ঠান অ্যাক্রস দি কান্ট্রি, এটা তো চারটিখানি কথা না সুপারভাইজ করা। কাজে আমরা প্রযুক্তির সাহায্য বেশি নিচ্ছি। আমাদের কিন্তু অনলাইনে ডেটা দেওয়ার সুযোগ আছে, বিধানও আছে। প্রতিষ্ঠানগুলি অনলাইনে আমাদেরকে ডেটা দিচ্ছে, এখন হার্ড কপি ছাড়াও অনলাইনে দিচ্ছে। বর্তমানে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোতে ক্ষুদ্র ঋণ গ্রাহকের সংখ্যা প্রায় 3.5 কোটি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটা দেখলাম। জনাব খন্দকার মাজহারুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ধন্যবাদ, ভালো আছি। আজকে আমার প্রতিবেদন দেখলাম যেখানে দেখানো হয়েছে যে গত বছরে 16টি প্রতিষ্ঠানকে নিবন্ধন বাতিল করেছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান MRA, এবং এছাড়াও অনলাইন সুপারভিশনের কথা আপনারা বলছেন। আজ প্রথমে আপনাকে জানতে চাচ্ছি যে আপনারা বলছেন অনলাইনের মাধ্যমে সুপারভিশন করবেন যেসব আপনাদের নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছেন তাদের কার্যক্রম দেখার জন্য। এই অনলাইনের মাধ্যমে কীভাবে করবেন যদি একটু আপনাদেরকে বিস্তারিত বলতেন তাহলে সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে। জি, সারা দেশে আমাদের 700টির উপরে প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ পরিচালনা করছে। আচ্ছা, আপনি বুঝতে পারেন যে এতগুলি প্রতিষ্ঠানকে সুপারভাইজ করা, অনসাইট সুপারভাইজ ভেরি ডিফিকাল্ট। সম্ভব নয়, রাইট। আর যদি অফসাইট করি, তাদের কাগজপত্র, তাদের যে স্টেটসম্যান, তাদের ফান্ড ফ্লো বা তাদের যে দৈনন্দিন বিভিন্ন কার্যক্রমের তথ্য জানা, সেগুলি তো প্রায়শ আমাদের জানতে হয়। এটা যদি হার্ড কপিতে পাঠায় তাহলে পেতে বা একটা ইনফরমেশন চাইলাম আস্তে আস্তে অনেক সময় লাগে, তখন হয়তো অনেক দেরি হয়ে যায় কার্যক্রম তার সম্পর্কে। এই জন্য আমরা চিন্তা করছি প্রযুক্তির ব্যবহার ছাড়া আমাদের সুপারভিশনকে স্ট্রেনথেন করা সম্ভব না। এই জন্য আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটা পাসওয়ার্ড দিয়েছি, একটা অনলাইন সিস্টেম চালু করেছি, একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যাতে করে ওরা ওই পাসওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবে ঢুকতে পারে এবং তাদের তথ্যাদি সবসময় আমাদের চাহিদা মতো দিতে পারে। এমনি যেটা হয় যে তাদের কি অনলাইনে বা তাদের প্রতিষ্ঠানে বা আপনার কাছে তাদের কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তারপরে অন্যান্য হিসাব নিকাশ, সেটা কি তারা নিয়মিত পাঠাতে থাকবে? আমাদের নিয়ম আছে যে 6 মাসে একবার দিতে হবে। আচ্ছা, তাছাড়া বছরে একটা অডিটেড রিপোর্ট দিতে হয়, এবং সেই অডিটেড রিপোর্ট তাদের যে অডিটারদের দেওয়া হবে না, আমাদের এনলিস্টেড অডিটারদের দিতে হবে। আচ্ছা আচ্ছা। এবং তার উপরও প্রতি 3 বছরে একে অডিটারের বেশি ইউজ করা যাবে না। এর কতগুলি গভর্নেন্স ইস্যু আছে, যাতে করে আপনার ফেক অডিটস না হয় বা আমাদের এনলিস্টেড অডিট দ্বারা অডিটেড হয়। কাজে তখন আমরা যখন আমাদেরকে 6 মান্থ যে রিপোর্টটা দেয় তার সঙ্গে অ্যানুয়াল অডিটেড রিপোর্টটা মিলিয়ে দেখি যে তাদের এই দুইটার সঙ্গে কম্পেনসেট করে কিনা, সামঞ্জস্যপূর্ণ কিনা। তার ভিত্তিতে আমরা অনেক সময় তাদের বুঝতে পারি তাদের মানে ফেক কিনা বা হেলথ কেমন দেখতে পারি। আর যে কোনো সময় যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি আমি
একটা তথ্য যায় অনলাইনে দিলে তখনই আমি পেয়ে যাই। আচ্ছা। কাজে আমি বুঝতে পারি আমি যেটা চাইলাম সেটার কি অবস্থাটা তখনই বুঝতে পারি। আমি যদি অনসাইটে আবার পাঠাই ইট টেক্স টাইম। Right. এই জন্য মানে প্রযুক্তির ব্যবহার করে আমরা চিন্তা করেছি, এছাড়া আমাদের উপায় নেই যে এতগুলি প্রতিষ্ঠানকে সুপারভাইজ করা। কিন্তু এটা পাশাপাশি তো Hard copy হার্ড কপি বা অফসাইট Hard copy সেটা নিশ্চয়ই super- অব্যাহত থাকবে। হ্যাঁ, আপনি জানেন কিনা যে আমাদের দেশে 700 প্রতিষ্ঠান উপরে আছে, কিন্তু 20টি প্রতিষ্ঠানই মার্কেট শেয়ার 80% কাভার করে। জি। কাজে যদি আমি 20টি প্রতিষ্ঠানকে আমি দেখি তাহলে 80% হেলথ ইজ চেকড। আচ্ছা। কাজে আর বাকিগুলো, এই জন্য আমরা এনুয়ালি অন্তত 20টা প্রতিষ্ঠান প্রত্যেক বছর দেখি। এবং মিডল যেগুলি, মধ্যম আকৃতির যেগুলি, সেগুলি আমরা অন্তত 2 বছর একবার দেখি, আর ছোটগুলি 3 বছর একবার। তাছাড়া তো প্রায়শ আমাদের কমপ্লেন্টের ভিত্তিতে অথবা এমনি ভিজিট করে একটা অ্যানুয়াল ভিজিট প্রোগ্রাম থাকে আমাদের। তা এটা হলো আমাদের একটা প্রোগ্রাম আর কি, সুপারভাইজারি প্রোগ্রাম থাকে। এমআরএ তো একটা নতুন প্রতিষ্ঠান, প্রায় 6 বছর হলো। আচ্ছা, সেটা 6 বছর হলো। তো এই এতগুলো প্রতিষ্ঠানকে সুপারভাইজ করার মতো বা অডিট করা, কার্যক্রম পরিচালনা করার মতো কি সেই প্রয়োজনীয় এবং দক্ষ জনবল আছে আপনাদের? আমরা এখন 120 জন নিয়ে কাজ করছি, কিন্তু আমরা সরকারের কাছে একটা এক্সপ্যান্ডেড অর্গানোগ্রাম চেয়েছি, আর বর্ধিত জনবল চেয়েছি। সেটা অনুমোদনের অপেক্ষায় আছে, আমরা আশা করছি পেয়ে যাব। সেটা পেলে আমাদের সুপারভিশনে অনেক আমরা স্ট্রেংথেন করতে পারবো। কিন্তু তারপরেও এতগুলি প্রতিষ্ঠানকে আপনার সুপারভাইজ করার জন্য প্রযুক্তির ব্যবহার ছাড়া কোনো উপায় নেই। এবং প্রযুক্তির কারণে কিন্তু ব্যয়টা কমে আসবে, অবশ্যই সেই ব্যয় কমে আসবে। কাজে প্রযুক্তির মাধ্যমে আমাদের একটা সুপারভাইজার করা, সঙ্গে সঙ্গে দরিদ্র জনগোষ্ঠীর যে আপনার সার্ভিস চার্জের হার বৃদ্ধি পাচ্ছে সেটাকে হ্রাস করা, সেটাকে হ্রাস টেনে ধরা বা কমিয়ে আনা প্রযুক্তির মাধ্যমে সম্ভব। আমাদের প্রতিবেদনে আমরা দেখছিলাম যেখানে বলা হচ্ছে যে 16টি প্রতিষ্ঠান যারা ক্ষুদ্র ঋণ পরিচালনা করছে তাদের নিবন্ধন বাতিল করেছেন আপনারা। কি কি অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে? বেশিরভাগই আমাদের কমপ্লায়েন্সগুলি, তারা অনেকগুলি ইস্যু আছে কমপ্লায়েন্সে। আপনি মনে করেন কিছু আছে ফাইন্যান্সিয়াল, যেমন কতগুলি আছে 27% ইন্টারেস্ট বেশি তারা চার্জ করতে পারবে না, আচ্ছা। বা তাদের মানে সেভিংস উপর 6% ইন্টারেস্ট দিতে হবে। আচ্ছা। বা মনে করেন যে 1 বছরের যদি ঋণ হয়, সাপ্তাহিক হয়, যদি ঋণটা সাপ্তাহিক কালেকশন বেসিসে হয়, তাহলে 46 ইনস্টলমেন্টের কমে তারা এটা ইয়ে করতে পারবেন। আচ্ছা। তারা যদি আপনি তার কমে করে তাহলে কিন্তু ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে। কাজে 46 কিস্তির কমে তারা আদায় করতে পারবে না। আচ্ছা। তারপরে আরো আছে গ্রেস পিরিয়ড আছে, যে একটা লোন দেওয়ার পরে মিনিমাম 15 দিন তাকে একটা সময় দিতে হবে। আগে তো এটা 2-3 দিনের মধ্যে তারা যাদের নিবন্ধন বাতিল করলেন, জি, এইখানে যেসব ক্লায়েন্ট বা যারা গ্রাহক তারা হয়তো টাকা রেখেছে বা যারা লোন নিয়েছে, তাদের ভাগ্য কিভাবে নির্ধারিত হবে? এখনো যেহেতু আমরা একটা ডিএসএফ মানে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম আমরা চালু করেছি, এটা গ্যাজেট হয়েছে একটু কিছুদিন আগে, কিন্তু এখন পর্যন্ত এটা অপারেটিভ হয়নি। এখন আমরা করছি কি, যারা নাকি বাতিল করছি তাদেরকে আমরা নির্দেশ দিচ্ছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জনগণের টাকা, গ্রাহকের টাকা ফেরত দিতে, নাহলে আমরা আইনানুগ তার বিরুদ্ধে মামলা করে টাকা উদ্ধার করা। এই গত বছরে যে 16টি প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল হলো, এদের মধ্যে কয়টি প্রতিষ্ঠান তার গ্রাহককে অর্থ দিয়েছে, এই জাতীয় আমরা প্রথম তাদেরকে সময় দিই, কেউ সময় বৃদ্ধি চায়, কেউ টাকা ফেরত দেয় কিছু আংশিক, বলে যে আমাদের সময় লাগবে, এইভাবে এই ক্রমান্বয়ে এগুলি চলছে। তা দুই একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অলরেডি আমরা মামলা করেছি, যারা আমাদেরকে কথা দিয়েছে কিন্তু তারা পরিপালন করতে পারেনি, তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি। আচ্ছা, জনাব হক, আপনাকে ধন্যবাদ। আমার সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরতে শীঘ্রই সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি ক্ষুদ্র ঋণ অনলাইন সুপারভিশন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট অথরিটি বা এমআর এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক। জনাব হক, আপনাকে স্বাগত অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, যখন বলছিলাম যে বিভিন্ন যে প্রতিষ্ঠান বাতিল করা হয়েছে যাদের নিবন্ধন, তারা সেই নিবন্ধনের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লায়েন্ট বা মেম্বার, তাদের ক্ষতিপূরণ কীভাবে দেবেন। আপনি বলছিলেন যে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড করা হয়েছে, তার মাধ্যমে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু এই ফান্ডটা এখনও তৈরি হয়নি, এখনও প্রতিষ্ঠিত হয়নি। আপনারা করবেন 30 কোটি টাকা নিয়ে ফান্ড করবেন, কিন্তু ইতিমধ্যে আসলে বলছিলাম যে যারা বাতিল হয়েছে, যাদের
যেসব প্রতিষ্ঠানগুলো নিবন্ধন, তার ক্ষতিপূরণ দেওয়ার কি ব্যবস্থা নিচ্ছেন? যাদের বাতিল হয়েছে প্রতিষ্ঠান তাদেরকে আমরা নির্দেশ দিচ্ছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রাইট। ক্লায়েন্ট সেভিংসটা ফেরত দিতে। আচ্ছা, তাদের যে আউটস্ট্যান্ডিং লোন সেটা তাদের ব্যাপার, তারা কিভাবে উদ্ধার করবে, কিন্তু আমার গ্রাহকদের যে সেভিংসটা জি। ডিপোজিটটা সেটা ফেরত দিতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আচ্ছা। সেটা না দিলে তাদের বিরুদ্ধে আমরা আইনের কিন্তু ব্যবস্থা নেব। যে প্রতিষ্ঠানের ঋণ আউটস্ট্যান্ডিং আছে সেই প্রতিষ্ঠানকেও তো সুযোগ দেওয়া এক ধরনের ব্যবসায়িক দায়িত্ব। সেটা আমরা দিয়েছি, কিন্তু বারবার দেওয়ার ফলে যখন দেখছি তারা আমাদের আইন কানুনগুলি মানছে না, পরিপালন করতে পারছে না, ব্যর্থ হচ্ছে, বারবার ব্যর্থ হচ্ছে, তখনই আমরা কিন্তু সহজে এটা এরকম সিদ্ধান্ত নিই না তাদেরকে লাইসেন্স দিয়ে বাতিল করব। জি, উদ্দেশ্য তো বাতিল করা না, উদ্দেশ্য বাতিল করা নয়। কাজে আমরা চেষ্টা করি তাদের সঙ্গে থাকা যতদূর সম্ভব, আচ্ছা। তাদেরকে সাপোর্ট দেওয়া। কিন্তু যখন দেখি এটা সম্ভব না, তারা ব্যর্থ হচ্ছে, এটা ক্লায়েন্টসের ক্ষতি হবে ফার্দার যদি তারা কার্যক্রম চালায়, সেক্ষেত্রে আমরা এটা বন্ধ করতে বাধ্য হই। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, নতুন নিবন্ধন পেতে হলে কি ধরনের কি করা যেতে পারে? নতুন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানকে নতুন লাইসেন্স নিবন্ধন দিচ্ছেন কিনা? করার জন্য আমরা যখন প্রয়োজন হয় তখন আমরা আবেদন আহ্বান করব। এইভাবে আবেদন করা যায় না। সরাসরি আবেদন কি করতে সরাসরি পারেন না? আবেদন করা যায় না। আমরা দেখি, কারণ একটা মার্কেট সিচুয়েশনের ব্যাপার আছে। জি, আপনার কোন জায়গায় কত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান আছে দরকার কিনা সেটা আমরা আগে দেখি, কারণ এক জায়গায় অনেকগুলো হয়ে গেলে কেউ ব্যবসা পাবে না, ব্যবসা না পেলে তো তার সাস্টেনেবিলিটি একটা ব্যাপার আছে। কাজে আমরা দুইবার কিন্তু আহ্বান করেছি অ্যাপ্লিকেশন। প্রথমবার সারা বাংলাদেশে যারা কার্যরত ছিল তাদেরকে লাইসেন্স দিয়েছি, আর পরের বার আমরা 37 ডিস্ট্রিক্টে যেখানে প্রভার্টি বেশি, দারিদ্র্য বেশি, কিন্তু সেই তুলনায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কম, আচ্ছা। সেই সব 37টি প্রতিষ্ঠানে আমরা 2012 সালে অ্যাপ্লিকেশন দিয়ে চেয়েছি। সেখান থেকে আমরা ওই যে আপনি দেখেছেন 179টা সাময়িক অনুমতি আমরা দিয়েছি। কাজে আবার একটা রাউন্ড হয়তো 1 বছর 2 বছর পরে আবার আমরা একটা অ্যাসেস করব, করে আবার আমরা একটা থার্ড রাউন্ড হয়তো অ্যাপ্লিকেশন আহ্বান করব। আচ্ছা। আমি এবার আসি ডেপোজিট ইন্স্যুরেন্স ফান্ডের কথা, যেটা বলছেন আপনি 30 কোটি নিয়ে এই ফান্ড শুরু করতে চান। এই ফান্ডের অর্থ কিভাবে সংগ্রহ করবেন আসলে? আচ্ছা, আগেই বলি যে এটা হলো এরকম, আপনি জানেন যে বাংলাদেশে সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের একটা ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম আছে, যেটার উদ্দেশ্য হলো কোনো ব্যাংকের কোনো গ্রাহক যদি ক্ষতিগ্রস্ত হয়, কিভাবে ক্ষতিগ্রস্ত, দেউলি হয়ে যায় কোনো ব্যাংক, তাহলে সেই ব্যাংকের গ্রাহক কমপক্ষে 1 লাখ টাকা পাবে বাই সেটিং অফ হিজ এনি লায়াবিলিটি। তার যদি ঋণ থাকে, ঋণ বাদ দিয়ে মিনিমাম 1 লক্ষ টাকা পাবে। এবং সেই টাকাটা দেয় হতো ব্যাংকিং সেক্টর থেকে রেজ করা হয়। ব্যাংক যারা আছে তারা একটা প্রিমিয়াম দেয়। তো বাংলাদেশ ব্যাংকের যেটা নিয়ম আছে, প্রতি 100 টাকা 7 পয়সা দিতে হয়। সেই আদলেই আমরা আমাদের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর যে গ্রাহক, কোনো কারণে যদি কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায় বা আমরা লাইসেন্স বাতিল করার কারণে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, আমরা মনে করি যে তাদের ক্ষতিগ্রস্ত থেকে উদ্ধার করা উচিত বা তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত, বা কোনো প্রতিষ্ঠান যদি দণ্ডপ্রাপ্ত হয় তার গ্রাহকদের যদি সাপোর্ট করা উচিত, এইসব কারণে আমরা একটা ফান্ড করেছি 30 কোটি টাকা, এটা হবে। এবং এটার প্রিমিয়ামটা আমরা রেজ করব সেক্টর থেকে, যারা ক্ষুদ্র প্রতিষ্ঠান পরিচালনা করছে তারা তাদের ডিপোজিট থেকে, তারা সঞ্চয় নেয় সেটার ভিত্তিতে নেব। তবে যেই প্রতিষ্ঠানের, এটা আমরা ক্যালকুলেশন বাংলাদেশ ব্যাংক যেটা করেছে 100 টাকায় 7 পয়সা, আমরা করেছি রিস্ক বেসিসে, যার রিস্ক কম সে কম দেবে। সেই ভিত্তিতে আমরা 4টি ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা 6 পয়সা, 10 পয়সা, 15 পয়সা এবং 20 পয়সা 100 টাকা। এটা বছরে 2বার দিতে পারবে, 1বার দিতে পারবে, একবার ভিত্তিতে ক্যালকুলেট করা হবে। আচ্ছা আচ্ছা, কতগুলি ভেরিয়েবলস, 20টি ভেরিয়েবলসের উপরে ক্যালকুলেশন করা হবে রিস্কটা আর কি। তারপরে মনে করেন এখন ব্র্যাকের যে ডিপোজিট আছে প্রায় 3000 কোটি টাকার মতো, তারা হয়তো দিতে হবে 1,80,85 লাখের মতো বছরে। আচ্ছা, এরকম ছোটগুলি তো অনেক ছোট। কাজে 1000-এ মনে করেন যাদের রিস্ক কম, 1000-এ 1 কোটিতে 6000 টাকার মতো দিতে হবে। আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা নিবন্ধিত নয়, তারাও অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই তাদেরকে ধরার ব্যাপারে বা তাদের সুপারভিশন করার নিশ্চয় দায়িত্ব আপনার নেই, কিন্তু যেটা দায়িত্ব আমাদের। আপনাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব। আচ্ছা, সেই দায়িত্ব আসলে তারা কিভাবে পালন? আসলে যারা কার্যক্রম গ্রহণ প্রথম কথা হলো যে আমাদের লাইসেন্স ভিত্তিক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান করা বেআইনি। হ্যাঁ, এটা তো বেআইনি, এবং এটার জন্য আপনার এটা দণ্ডমূলক। এবং এই দায়িত্ব সরকারের অন্য সংস্থা না, আপনাদের আমাদের দায়িত্ব। কিন্তু আমাদের পক্ষে এতটা, আমি সেটা জানতে চাচ্ছি আসলে কিভাবে আসলে আমরা এটা পালন করছি।
আমরা কয়েকভাবে করে আমরা ডিস্ট্রিক্ট লেভেলের সব ডিস্ট্রিক্টে আমরা জানিয়ে দিই যে আমাদের লাইসেন্স প্রতিষ্ঠান এগুলি, আর এগুলি হলো এদের লাইসেন্স আমরা এখনো দেই না, কিন্তু কনসিডার করছি, আর এই লিস্ট দিয়ে দিই। কাজে বাকিগুলি অবৈধ। কাজে বাকিগুলি যদি কেউ অ্যাকশন তারা কার্যক্রম থাকে, আপনি জানেন কিনা প্রত্যেক ডিসি অফিসে কিন্তু মাসিক একটা ক্ষুদ্র ঋণের সভা হয়। আচ্ছা আচ্ছা। তো সেখানে উনি মনিটর করতে পারেন যে কারা বেআইনি আছে কিনা। এইরকম সাম্প্রতিক সময় কোনো রিপোর্ট আসছে যে এতগুলো কোনো তথ্য আছে যে কতগুলো প্রতিষ্ঠান অবৈধভাবে কাজ করছে এই মুহূর্তে? এরকম তথ্য নাই, কিছু কিছু বেআইনি প্রতিষ্ঠান এখনো আছে। আমরা যাদের লাইসেন্স বাতিল করেছি তারা হয়তো লাইসেন্সই নেই, লাইসেন্স বাতিল করার তো কিছু নাই। না, যাদের লাইসেন্স নেই তাদের কথা আমি তাদের কথাই বলছি, যাদের লাইসেন্স বিহীন। এরকম নাই, কোঅপারেটিভ থেকে লাইসেন্স নিয়ে অনেক করেছে। দুই রকম আছে। হ্যাঁ বলুন। অনেকে আছে যে আমাদের লাইসেন্স প্রাপ্ত, কিন্তু কোঅপারেটিভ ডিপার্টমেন্ট থেকে যারা লাইসেন্স নিয়েছে তারাও কিন্তু পাশাপাশি ক্ষুদ্র ঋণ করে। তা সেটা তাদের দায়িত্ব, আমাদের না। আচ্ছা, তাদের দায়িত্ব দেখা আমাদের। আমরা শুধু ক্ষুদ্র ঋণ করে আমাদের আইনে যারা, আর আমরা কোঅপারেটিভ আইনে ভিন্নভাবে করতে পারে। যদি যখন কোনো প্রতিষ্ঠানকে দেখেন তারা অবৈধভাবে লাইসেন্স ছাড়াই কাজ করছে, কি অ্যাকশন নিতে পারেন আপনারা? আমি তাদের বিরুদ্ধে, আমাদের আইনে আছে সর্বোচ্চতে তার 1 বছর শাস্তি আছে, 5 লাখ টাকা জরিমানা করা। আচ্ছা, আমাদের আইন আছে এবং আমরা করেছি। কিছু কিছু আইন সরাসরি আপনারাই পারেন নাকি এটা মামলা করে পুলিশে মামলা করা হয় নাকি? না, আদালতে করতে হবে। আদালতে মামলা করতে হবে। আমি সেটাই জানতে চাচ্ছিলাম। সেই ধরনের সাম্প্রতিক সময় কোনো ব্যবস্থা আসলে নিয়েছেন? হ্যাঁ, আমরা আদালতে নিয়েছি। একটা কেসে আমরা অলরেডি অ্যাওয়ার্ড পেয়েছি। ইয়েতে কোথায়? এটা কেরানীগঞ্জের একটা প্রতিষ্ঠানে এরকম টাকা নিয়ে চলে গেছিল, মানে টাকা বন্ধ করে দিয়েছিল, গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদেরকে শাস্তি হয়েছে। সেই গ্রাহকদের ক্ষতিপূরণ কি? না, গ্রাহকদের এই ক্ষতিপূরণ দায়িত্ব আমরা যেহেতু এখনো ফান্ডটা হন, ওই ফান্ডটা করার জন্য তো আমরা এখন করেছি আর কি। আচ্ছা, সেটাই করছেন। বাট সেই ফান্ড কিন্তু যেটা লাইসেন্স প্রাপ্ত নয় এমন প্রতিষ্ঠানের এটা হবে না, করতে পারবেন। এদের কি ব্যবস্থা নেওয়া যায়, এটা এদেরকে একটা আরো মানে একটা নন প্রুডেন্সিয়াল বা প্রুডেন্সিয়াল রেগুলেশন আনা যায় কিনা, এই জন্য একটা কমিটি করা হয়েছে। ওই কমিটি কাজ করছে, একটা তারা অ্যাসেস করছে সারা বাংলাদেশে লাইসেন্স নাই কিন্তু ক্ষুদ্র ঋণ করছে এরকম প্রতিষ্ঠান কারা কারা আছে, সেটা একটা অ্যাসেসমেন্ট চলছে। এই কমিটিটা একটা রেকমেন্ডেশন ভিত্তিতে আমরা পরে সিদ্ধান্ত নেব যে এদেরকে আসলে কি করা যায়। কারণ মার্কেট থেকে একবার আউট করা ইন দ্য রিয়েল লাইফ ডিফিকাল্ট। আবার অনেকে আবার বন্ধ করে দিয়েছে, এটাও ঠিক। আমরা তাদের লাইসেন্স বাতিল করে তারা বন্ধ করে, আমরা খোঁজ নিয়ে দেখেছি যে ওই প্রতিষ্ঠানগুলি আর এখন এক্সিস্টেন্স নাই। কেউ কেউ হয়তো অন্য কোঅপারেটিভে লাইসেন্স নিয়ে চলে গেছে, আমাদের লাইসেন্সে আর তারা নেই। একটু ভিন্ন প্রশ্ন করি, একেবারে পুরনো বিতর্ক যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র নির্মূল করা সম্ভব নয়, আপনার কি মনে হয়? আপনি যেহেতু এই প্রতিষ্ঠানে দারিদ্র নিরসনে ক্ষুদ্র ঋণ অন্যতম একটা ভূমিকা পালন, কিন্তু এটা কিন্তু প্যানাসিয়া না, এটা ধন্বন্তরী না, একমাত্র ব্যবস্থা না, কিন্তু এটা অন্যতম একটা বাংলাদেশে প্রমাণ হয়েছে বিশ্বের। আমরা আপনার জানেন সুতিকাগার মাইক্রো ক্রেডিটে, আচ্ছা, আমরা সরকারের পরিপূরক হিসেবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলি দারিদ্র বিমোচনে বিশাল ভূমিকা রাখছে, এতে কোনো সন্দেহ নাই। এবং আপনার দারিদ্র যে এত কমে আসছে, এটার জন্য ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলি একটি ব্যাপক ভূমিকা আছে। এখনো বলা হয় প্রায় বাংলাদেশে 25% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। তো আমাদের লক্ষ্য নিশ্চয়ই এই সংখ্যাটা আসলে কমিয়ে আনা। তো সেক্ষেত্রে শুধু ক্ষুদ্র ঋণের কথা বলছি, ক্ষুদ্র উদ্যোক্তার ব্যাপারে আসলে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাও দিয়েছে। আমাদের আইনে আছে তার পোর্টফোলিওর 50% যে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ দিতে পারবে, অনেকে দিচ্ছে, 10 লাখ পর্যন্ত টাকা দিতে পারে। কাজে ক্ষুদ্র উদ্যোগ অনেক একটা উদ্যোগের দিকে যাচ্ছে তারা। কাদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা বলছেন আপনি? যাদেরকে আমরা 10 লাখ টাকা পর্যন্ত, 50,000-এর পরে, 50,000 পর্যন্ত আমরা সাধারণত ক্ষুদ্র ঋণ বলি, 50,000 পরে যাদেরকে দেওয়া হচ্ছে তাদের ক্ষুদ্র উদ্যোক্তা। সেক্ষেত্রে কিন্তু ওই যে আমরা কিস্তি কিন্তু সাপ্তাহিক হয় না, সেটা অন্যরকম একটা প্যাটার্ন। সেটা সেলিং কত পর্যন্ত? 10 লাখ পর্যন্ত দেওয়া সাধারণ, এটা কোনো নির্দিষ্ট করা নাই। আমরা ধরে নিই মার্কেটে 10 লাখ পর্যন্ত এটা ধরা হয়, এবং তাদেরকে আপনার ক্ষুদ্র উদ্যোক্তা বলছে। তাহলে হয়তো একজন মানুষ ক্ষুদ্র ঋণ গ্রহীতা থেকে গ্রাজুয়েট করে হাজার গ্রাজুয়েশন হচ্ছে। এই গ্রাজুয়েশন সংখ্যা কেমন, যেটা সামনে আমরা যদি বলি বাংলাদেশের দরিদ্র নিরসনে ভূমিকা রাখতে পারে? আমি বলতে পারি এরকম, মনে করেন ব্র্যাক যে লোন দেয় তার পোর্টফোলিওর প্রায় 40%-এর মতো ক্ষুদ্র উদ্যোক্তা আছে। আচ্ছা, কাজেই আপনার কম না। আমরা অ্যালাউ করি 50%। কেন আপনি জিজ্ঞেস করতে পারেন, কারণ বেশি যদি অ্যালাউ করি তাহলে সবাই ক্ষুদ্র উদ্যোগ দিতে যাবে, হতদরিদ্রতা তার এক্সক্লুডেড হয়ে যাবে। না, তার মূল উদ্দেশ্য আসলে প্রথমত উদ্দেশ্য হচ্ছে হতদরিদ্রদেরকে। এই জন্য আমরা ওটাকে এনকারেজ করলো, আমরা একেবারে সবাইকে মানে একেবারে ওপেন করে দিতে পারি না এটা, এই জন্য আমরা 50% রেখেছি পোর্টফোলিও। জনাব খন্দকার মাজহারুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সর্বত্র শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে এই নিয়ে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। আমরা ওই আশাই করবো যে বাংলাদেশের মানুষ এখন যেমন দরিদ্র সীমার নিচে আছে 25%, সেটা আসলে আরো কমে যাবে। নিশ্চয়ই আমরা সেই আশা ব্যক্ত করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।
এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।